Yes, sir. Welcome everyone in the brand management class. The name of our course is brand management, but we will follow the strategic brand management book. The fourth edition of this book will be followed, written by Kevin Lane Keller. Are you familiar with this name, please? Kevin Lane Keller এই লোকটির সাথে আপনাদের পরিচয় আছে? আগে কখনো নাম শুনেছেন? মনে পড়ে কিনা? কটলার এন্ড কেলারের ওই বইটা তো উনি মার্কেটিং ম্যানেজমেন্টের যে বইটা ছিল কটলার এন্ড কেলার, সেই কেলার ভদ্রলোকই ওনার বই হচ্ছে এটা, ব্র্যান্ড ম্যানেজমেন্ট, কেভিন লেইন কেলার। তো এই বইটার খুব বেশি হয় না, এডিশন আসে না বাজারে। সেই আমরা পড়েছি বোধহয় সেকেন্ড এডিশন, এখন এখানে দেখতে পাচ্ছি ফোর্থ এডিশন। তো আমরা যে জিনিসটা পড়াবো এখানে গ্লোবাল এডিশনটা পড়াবো, বিল্ডিং, মেজারিং এন্ড ম্যানেজিং ব্র্যান্ড ইকুইটি। তো আমরা যে চ্যাপ্টার গুলো পড়াবো যাব, সেই চ্যাপ্টার গুলোর সাথে একটু পরিচয় হয়ে নিই। চ্যাপ্টার গুলো হচ্ছে, আমরা এক নজরে যদি দেখি চ্যাপ্টার গুলো, জি প্রথমে আছে ব্র্যান্ডস এন্ড ব্র্যান্ড ম্যানেজমেন্ট ফার্স্ট পার্টে। সেকেন্ড পার্ট ডেভেলপিং ব্র্যান্ড স্ট্র্যাটেজি, এখানে দুটো চ্যাপ্টার আছে আমাদের। একটা হচ্ছে কাস্টমার বেসড ব্র্যান্ড ইকুইটি, যেটাকে আমরা সংক্ষেপে বলি সিবিবিই, কাস্টমার বেসড ব্র্যান্ড ইকুইটি। আর আরেকটা হচ্ছে আপনার ব্র্যান্ড রিজোনেন্স এন্ড দি ব্র্যান্ড ভ্যালু চেইন। সরি, এখানে ব্র্যান্ড রিজোনেন্স এন্ড ব্র্যান্ড ভ্যালু চেইন। তো এখানে এই দুটো বিষয় আপনার দুটো চ্যাপ্টার, মানে ফার্স্ট চ্যাপ্টার, সেকেন্ড চ্যাপ্টার, থার্ড চ্যাপ্টার, এই তিনটা চ্যাপ্টার হচ্ছে থিওরিটিক্যাল, একেবারে পিওর থিওরি। এইটুকু না বুঝলে আপনি পরের স্ট্র্যাটেজি কিছু বুঝবেন না। বিশেষ করে সেকেন্ড চ্যাপ্টারটা, এখানে আসলে ব্র্যান্ডের মূল টার্গেটটা বা সাইকোলজিক্যাল যে ইফেক্টটা মানুষের মাথার উপর পড়ে, কিভাবে পড়ে, সেটার বিস্তারিত আলোচনাটা চ্যাপ্টার 2 তে আছে। আর চ্যাপ্টার 3 তে মানুষের সাইকোলজি নিয়ে আলোচনা করা হয়েছে, মূলত মানুষের সাইকোলজি কিভাবে এফেক্ট ফেলে। তো চ্যাপ্টার 2টা হচ্ছে বলা যায় বেস আমাদের টোটাল ব্র্যান্ড ম্যানেজমেন্টের। তো এরপরে আমরা পার্ট 3 তে দেখি ডিজাইনিং এন্ড ইমপ্লিমেন্টিং ব্র্যান্ড মার্কেটিং, ব্র্যান্ড মার্কেটিং প্রোগ্রাম। এগুলো হচ্ছে আপনার মানে প্র্যাকটিক্যাল কাজ। পার্ট 3 থেকে আমাদের প্র্যাকটিক্যাল টেকনিক্যাল ইস্যুগুলো শুরু হয়ে গেছে, বাট এগুলোর বেসটা হচ্ছে চ্যাপ্টার 2। চ্যাপ্টার 5 এ আছে ডিজাইনিং মার্কেটিং প্রোগ্রাম টু বিল্ড ব্র্যান্ড ইকুইটি। সরি, চ্যাপ্টার 4 আগে বলি নেই, চুজিং ব্র্যান্ড এলিমেন্টস টু বিল্ড ব্র্যান্ড ইকুইটি। আপনি ব্র্যান্ডিং করবেন তো কি কি এলিমেন্ট নেবেন? অসংখ্য এলিমেন্ট আছে, সবগুলো দিয়ে আপনার ব্র্যান্ডিং করার একসাথে কোনো প্রয়োজন নাই আর সুযোগও নেই। বরং আপনার বাছাই করে 2-3টা এলিমেন্ট নেন, সেগুলো দিয়ে ব্র্যান্ডিং করার চিন্তা করতে পারেন। চ্যাপ্টার 5 হচ্ছে ডিজাইনিং মার্কেটিং প্রোগ্রাম টু বিল্ড ব্র্যান্ড ইকুইটি। চ্যাপ্টার 5 হলো যে আপনার যে এলিমেন্ট গুলো নিলেন সেগুলো দিয়ে আপনি কি ধরনের প্রোগ্রাম হাতে নেবেন, সেই বেশ কয়েকটা প্রোগ্রাম আপনাকে এখানে অফার করা হয়েছে। চ্যাপ্টার 6 হচ্ছে ইন্টিগ্রেটিং মার্কেটিং কমিউনিকেশনস টু বিল্ড ব্র্যান্ড ইকুইটি। ইন্টিগ্রেটিং মার্কেটিং কমিউনিকেশন, আইএমসি। আইএমসির নাম আপনারা শুনে থাকতে পারেন, মার্কেটিং এই টার্মটা খুব বেশি ইউজ হয়, আইএমসি। অর্থাৎ কমিউনিকেশনের অসংখ্য টুলস আছে আমাদের হাতে, এই অসংখ্য টুলস গুলোকে ইন্টিগ্রেট করে তারপরে আপনি কমিউনিকেশন প্রোগ্রাম হাতে নিলেন, এটা হচ্ছে আইএমসি। তো এখানে যে ব্র্যান্ড ইকুইটি, ব্র্যান্ড ইকুইটি বুঝতে বুঝতে আমাদের দিন পার হয়ে যাবে। সহজ জিনিস, কিন্তু অনেকে কেন যেন মাথায় নিতে পারেন না, অথবা আমি মাথায় দিতে পারি না এরকম।
তো এরপরে হচ্ছে নাম্বার 7 চ্যাপ্টার, লিভারেজিং সেকেন্ডারি ব্র্যান্ড অ্যাসোসিয়েশনস টু বিল্ড ব্র্যান্ড ইকুইটি। লিভারেজিং শব্দের অর্থ হচ্ছে পাশ থেকে মানে তাকে ঠেক দেয়া বা তাকে তুলে ধরা। লিভারেজ শব্দের অর্থ আপনি জানেন যে লিভার শব্দের অর্থ উত্তোলক, ইঞ্জিনিয়াররা আরো ভালো জানবেন। লিভার মানে উত্তোলক না, যে গাড়ি যখন টায়ার পাংচার হয় তখন সেটাকে যেটা দিয়ে ঠেক দেয়া হয় টায়ার খোলার জন্য, ওইটাকে বলা হয় লিভার। মানে আপনার নিজের শক্তি যা ছিল তা তো আপনি খরচ করেছেনই ব্র্যান্ডিং এর জন্য, এখন অন্য কিছুর উপর ভর করে আরেকটু মার্কেটে মাথা জাগানোর যে চেষ্টা করা, আর কি কির উপরে কোন কোন বিষয়ের উপরে ভর দিতে পারেন আপনি। যেমন আপনি বিশ্বকাপের স্পন্সর হলেন, তারপরে আপনি ওই যে নাটকের, এখন তো দেখা যায় ইউটিউবে বিভিন্ন নাটকগুলো স্পন্সর হয় বিভিন্ন অর্গানাইজেশন। এই সমস্ত গুলোকে আমরা বলি লিভারেজিং, অন্যের ঘাড়ে ভর করে নিজের ব্র্যান্ডিং করার চেষ্টা করা। এটা হচ্ছে চ্যাপ্টার 7 এই আলোচনা। চ্যাপ্টার 8 হচ্ছে ডেভেলপিং এ ব্র্যান্ড ইকুইটি মেজারমেন্ট এন্ড মেজারমেন্ট সিস্টেম। মানে কাস্টমারের মনে আসলে আপনি কতটুকু জায়গা করতে পেরেছেন সেটা তো আপনার মাপা উচিত। আপনি খরচ করেই যাচ্ছেন আর মনে করছেন মার্কেটে ব্যাপক মানুষ আমাকে চেনে, আসলে কতটুকু চেনে, সেই মেজারমেন্টটা চ্যাপ্টার 8 এ আলোচনা করা হয়েছে। চ্যাপ্টার 9 হচ্ছে মেজারিং সোর্সেস অফ ব্র্যান্ড ইকুইটি, ক্যাপচারিং কাস্টমার মাইন্ডসেট। অর্থাৎ কাস্টমারের মনে আসলে কি কি জায়গা দখল করে। আপনি তো মেজার করবেন ব্র্যান্ডিং, ঠিক আছে, কিন্তু সেই ব্র্যান্ডটা আসলে কাস্টমারের মনের মধ্যে ঢোকে কি করে, কোন কোন উৎস থেকে আসলে কাস্টমার রিসিভ করে, সেই জিনিসটা আমরা চ্যাপ্টার 9 এ দেখবো। চ্যাপ্টার 10 হচ্ছে মেজারিং আউটকামস অফ ব্র্যান্ড ইকুইটি। এটা হলো যে ব্র্যান্ড কাস্টমারের মনের মধ্যে ঢোকার পরে সেটার ফলাফল কি পাচ্ছি। মনে করেন বাংলাদেশের সবাই আমার ব্র্যান্ড চেনে কিন্তু কোনো বেচা বিক্রি নেই, তো আউটপুটটা হচ্ছে যে বিক্রি হচ্ছে কিনা, কাস্টমার বাড়তেছে কিনা, সেলস হচ্ছে কিনা, প্রফিট হচ্ছে কিনা। তো সেইটা নিশ্চিত করা কিভাবে করবেন সেটা চ্যাপ্টার 10 এ। 1 নং পচা সাবান সবাই চেনে, বাট বিক্রি হয় কয় পিস। কসকো সাবান তো আমরা সবাই চিনি, ব্র্যান্ডেড, বাট সেটা আসলে কয় পিস বিক্রি হয়। তো এইটা আপনার মানে প্রফিটেবিলিটিটা অ্যানালাইসিসটা হচ্ছে চ্যাপ্টার 10 এ। চ্যাপ্টার 11 হচ্ছে ডিজাইনিং এন্ড ইমপ্লিমেন্টিং ব্র্যান্ডিং আর্কিটেকচার স্ট্র্যাটেজি। আর্কিটেকচারের কাজ হচ্ছে একটা ফুল নকশা প্রণয়ন করা, তারপর তার উপরে একটা সৌধ নির্মাণ হয়। তো এই চ্যাপ্টারে আমরা একটা কমপ্লিট ব্র্যান্ড প্ল্যানিং কিভাবে করা যায় সেই বিষয়টা দেখব। চ্যাপ্টার 12 হচ্ছে ইন্ট্রোডিউসিং এন্ড নেমিং নিউ প্রোডাক্টস এন্ড ব্র্যান্ড এক্সটেনশন। আপনার যদি মার্কেটে নতুন একটা প্রোডাক্ট ছাড়তে চান, যেটা আগে কখনো আপনি যেগুলো নিয়ে কাজ করেন না, তো সেটার ব্র্যান্ডিংটা আপনি কিভাবে করবেন। আপনি বিজনেসটা এক্সিস্টিং বাট প্রোডাক্টটা নিউ, অথবা আপনি যদি ব্র্যান্ড এক্সটেন্ড করতে চান, এরিয়া এক্সটেনশন হতে পারে, যে ইউরোপে আগে ভালো ব্র্যান্ড ছিল এখন বাংলাদেশে আমরা সেটা আনতে চাই, বাংলাদেশেরটা ইউরোপে নিতে চাই, ঢাকারটা আমরা রাজশাহীতে নিতে চাই, এই এক্সটেনশন গুলো। অথবা আমরা আগে ছিলাম ফুড সেক্টরে, এখন আমরা যাব হচ্ছে গার্মেন্টস সেক্টরে, এই ব্র্যান্ড এক্সটেনশনটা আমরা কিভাবে করব সেটা নিয়ে আলোচনা চ্যাপ্টার 12 এ। চ্যাপ্টার 13 হচ্ছে ম্যানেজিং ব্র্যান্ড ওভার টাইম। সময়ের সাথে সাথে ব্র্যান্ডিং এর মানে আপডেটিংটাও প্রয়োজন। এখন করোনা পরবর্তী পরিস্থিতিতে দুনিয়া পরিবর্তন হয়েছে, আপনার ব্র্যান্ডিং এর জায়গাটাও পরিবর্তন করতে হবে। তো সেটা কিভাবে করবেন, সময়ের সাথে কিভাবে মানিয়ে চলবেন। চ্যাপ্টার 14 হচ্ছে ম্যানেজিং ব্র্যান্ডস ওভার জিওগ্রাফিক বাউন্ডারিজ এন্ড মার্কেট সেগমেন্ট। এখানে আবার স্পেসিফিক বলা হচ্ছে যে জিওগ্রাফিক্যালি যদি আপনি এক এলাকা থেকে আরেক এলাকায় ব্র্যান্ড করতে চান সেক্ষেত্রে কিভাবে করবেন। আর মার্কেট সেগমেন্ট, আগে আপনি নারীদের জন্য করতেন, এখন আপনি বাচ্চাদের জন্য ব্র্যান্ডিং করবেন, সেক্ষেত্রে সেই ব্র্যান্ডিং এ কিভাবে আপনি আগাতে পারেন। চ্যাপ্টার 15 হচ্ছে ক্লোজিং অবজারভেশনস। অবশেষে মানে চূড়ান্ত একটা পর্যবেক্ষণ আপনার সামনে এখানে উপস্থাপন করা হবে। এই হচ্ছে আমাদের টোটাল সিলেবাস, এবং আপনি নিশ্চিত থাকতে পারেন এই 15 চ্যাপ্টারের সর্বোচ্চ আমরা 8টা কি 9টা চ্যাপ্টার পড়বো সর্বোচ্চ। জি, এখন আমরা একটা স্বপ্নের মধ্যে চলে গেছি না, যে ব্র্যান্ডিং এর কত কিছু শিখে আসলাম। এখন বলেন দেখি এর মধ্যে থেকে কোন চ্যাপ্টারটা আপনার কাছে পছন্দ হয়, যে এই জিনিসটা তো ভালোই হবে মনে হচ্ছে, বা এটা পড়লে তো ভালোই হয়, এরকম কোনো
পছন্দের চ্যাপ্টার আছে কিনা? চ্যাপ্টার 1 এর আলোচ্য বিষয় হচ্ছে ব্র্যান্ডস এন্ড ব্র্যান্ড ম্যানেজমেন্ট। ব্র্যান্ড কাকে বলে, ব্র্যান্ড ম্যানেজমেন্ট কি, এই সমস্ত প্রত্যেকটা বইয়েরই যেমন শুরুতে থাকে হচ্ছে কাকে বলে, গুরুত্ব কি, তাৎপর্য কি, এরপরে যদি বেসিক কোনো টার্মস থাকে সেগুলো। আমাদের এই চ্যাপ্টারটাও ঠিক সেরকমই। প্রথমে আমরা একটু জেনে নেই ব্র্যান্ডস কাকে বলে। হোয়াট ইজ এ ব্র্যান্ড? ব্র্যান্ড কাকে বলে? ব্র্যান্ড হচ্ছে আসলে দেখেন এখানে বলা আছে ব্র্যান্ড ইজ এ নেম, টার্ম, সাইন, সিম্বল, ডিজাইন অর কম্বিনেশন অফ দেম intended to identify the goods and services that of one seller or group of sellers and to differentiate them from those of competitors. অর্থাৎ নাম, টার্ম, তারপরে হচ্ছে চিহ্ন, প্রতীক, কোন একটা ডিজাইন, কোন একটা কালার, এইগুলোর যে কোনো একটা বা এগুলোর কম্বিনেশন যা কাস্টমারদের মানে যা প্রোডাক্টের পরিচয়কে চিহ্নিত করে এবং যেটা হচ্ছে কাস্টমারদের কাছে এক প্রোডাক্ট থেকে আরেকটা প্রোডাক্ট যে পৃথক সেটা নিশ্চিত করতে সহযোগিতা করে, সেটাকেই বলা হয় ব্র্যান্ড। আবারও বলছি, ব্র্যান্ড ইজ এ নেম, টার্ম, সাইন, সিম্বল অর ডিজাইন অর এ কম্বিনেশন অফ দেম ইন্টেন্ডেড, উদ্দেশ্য হচ্ছে টু আইডেন্টিফাই দ্য গুডস এন্ড সার্ভিসেস অফ ওয়ান সেলার অর গ্রুপ অফ সেলার্স, যে এই প্রোডাক্টটা ঠিক কার, এর মালিক কে, সেটা খুঁজে বের করতে সহযোগিতা করে, and to differentiate them from those of competition, এবং যেটা কম্পিটিশন থেকে কম্পিটিশনে একজনের থেকে আরেকজন যে কেন ডিফারেন্ট সেটা বুঝতে সহযোগিতা করে। এটাই হচ্ছে ব্র্যান্ড। আপনাকে এক গ্লাস পেপসি আর এক গ্লাস কোক যদি দেয়া হয়, দুটো গ্লাস আপনার সামনে রাখা হলো, আপনি না খেয়ে না ধরে শুধু চেহারা দেখে বুঝবেন কোনটা কোক আর কোনটা পেপসি? আছেন কেউ? এক গ্লাস কোক, এক গ্লাস পেপসি সম্ভব না, সম্ভব না। তবে 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 যদি স্যার অনেক যারা মানে যেগুলো হয় আর কি, যেগুলো নেশা নেশা করেছে টেস্টিং আর এ কি। প্রফেশনাল, হ্যাঁ বা যারা যারা কিনা রেগুলার খায়, হ্যাঁ, হয়তো বা এই দুইটাকে মানে আইডেন্টিফাই করতে পারবে কোনটা খুব কোন ব্র্যান্ড। মেবি মানে সম্ভাবনা কম। ডিফিকাল্ট। আমরা তো হ্যাঁ মাস ডিফিকাল্ট। কাস্টমারের কথা বলবো, আমরা তো লাখ লাখ কোটি কোটি বোতল বিক্রি করি, আমরা সেই হিসেবে বলবো। আর আরেকটা তাহলে সম্ভব। এটার একটা নাম হচ্ছে ব্লাইন্ড টেস্ট। ব্লাইন্ড টেস্ট টেস্ট, প্রথম টেস্ট আছে TASTE টেস্ট, আর দ্বিতীয় হচ্ছে DEST টেস্ট। মানে আপনার চোখ বেঁধে আপনাকে যদি 2 গ্লাস থেকে 2 চুমুক দেওয়া হয়, আপনি খেয়ে বুঝবেন কিনা কোনটা পেপসি কোনটা কোক? কঠিন। এগুলো অবশ্য অনেকে বুঝবে যারা মোটামুটি এই যে সাব্বির তো রেগুলার খায়, ভার্সিটি গিয়েও ক্লাস এর ফাঁকে সে গিয়ে খেয়ে আসতো। তো এরকম যারা আছে রেগুলার খায় তারা হয়তো বুঝবে, আর বাকিরা আসলে এরকম মানে বুঝবে না। তো যাই হোক, এই যে আপনি খাওয়ার পরে মজা লাগলো, মজা লাগলো পর দোকান থেকে আবার যে কিনবেন, কি কি বলে কিনবেন? ওই যে ভাই যেটা মজা লাগছিল ওইটা দেন, সুযোগ আছে? এটার একটা নাম থাকলে বলা যাবে যে কোক দেন। আর যদি নামটা আপনার মনে নাও পড়ে, আপনি দূর থেকে বোতল দেখাতে পারবেন, ওই যে লাল রঙের যেটা দেখতে পাচ্ছেন ওইটা দেন। তার মানে এখানে কালারটাও ব্র্যান্ডিং এই ভূমিকা পালন করছে চিনতে, আর নামটাও চিনতে ভূমিকা পালন করছে, তারপরে বোতলের শেপ এটসেট্রা। তো ব্র্যান্ড হচ্ছে ইট ইজ এ নেম, টার্ম, সাইন, সিম্বল অর লোগো টু আইডেন্টিফাই দ্য seller or producer and to distinguish the product in the competition. ব্র্যান্ড এলিমেন্ট কাকে বলে? যেগুলো নিয়ে ব্র্যান্ড সেগুলোই ব্র্যান্ড এলিমেন্ট, অর্থাৎ নেম, টার্ম, সাইন, সিম্বল, এগুলোকে আমরা ইন্ডিভিজুয়ালি বলবো ব্র্যান্ড এলিমেন্টস, যেটাকে আমরা বলছি কম্পোনেন্টস অফ এ ব্র্যান্ড দ্যাট আইডেন্টিফাই এন্ড ডিফারেন্সিয়েট ইট আর ব্র্যান্ড এলিমেন্টস। তো এবার আমরা একটু দেখি প্রোডাক্ট, ব্র্যান্ডস ভার্সেস প্রোডাক্ট। প্রোডাক্ট আর ব্র্যান্ড এই দুটোর মধ্যে
কে বড় বলেন তো? ব্র্যান্ড বড় না প্রোডাক্ট বড়? ব্র্যান্ড বড়। কেন? প্রোডাক্ট তো একই প্রোডাক্ট অনেকগুলো ব্র্যান্ডের হতে পারে। আর না না, আপনি ইন্ডিভিজুয়াল প্রোডাক্টই ধরেন, যে পেপসি, এক বোতল পেপসি, আর নামে পেপসি নামটা দেওয়ার কারণে না সে ব্র্যান্ড হলো। আর খাবারের জন্য তো জিনিসটা ছিল একটা প্রোডাক্ট। তাহলে নাম, ওই কালার, ওইটাকে যদি আমরা বলি ব্র্যান্ড, আর ওর থেকে যদি প্রোডাক্টটাকে আলাদা করি, দুটোর মধ্যে কে বড়? ব্র্যান্ড বড় স্যার, ব্র্যান্ড বড়। কারণ ব্র্যান্ডের পরিধি অনেক ব্যাপক। অনেক বড়। ব্র্যান্ড অনেক সময় প্রোডাক্টের গুণাগুণকে ছাপিয়ে এটার সাথে মনস্তাত্ত্বিক অ্যাসোসিয়েশন যুক্ত হয়ে যায়। 40 বছর ধরে মাখছি, এর সাথে কিন্তু একটা ঐতিহ্য জুড়ে গেল, তাই না? তিব্বত কদুর তেল নাকি 40 বছর ধরে সেটা মাখছি, ইমোশন, ইমোশনকে এখানে ইমোশন। অ্যাটাচ করে ফেলে। এর সাথে একটা মানে ইগো অনেক সময় যুক্ত হয়ে যায়। মানুষ আইফোন শুধুমাত্র ইউজ করতে অনেক মজা সেজন্য ইউজ কেনে না। আইফোন কেনার সাথে আর অনেকগুলো বিষয় জড়িত। আপনি আইফোন নিয়ে যখন হাঁটবেন, অফিসে যখন টেবিলে রাখবেন, আপনার কলিগের সাথে যখন কথা বলবেন, আপনার হাতের আইফোনটার অনেক ভূমিকা আছে এখানে। আপনি যখন কোনো একটা অফিসে যাবেন, অপরিচিত কোথাও, সেখানে আপনার হাতে আইফোনটা অনেক কিছু নির্দেশ করে। তো এগুলো সব ব্র্যান্ডের কারবার। পেছনে অ্যাপেল চিহ্নটা না থাকলে সবাই বুঝবে ওটা 5,000 টাকা দামের চায়না মোবাইল। তো অ্যাপেলটার অনেক দাম। তাও আবার স্যার এক কামড় খাওয়া আপেল। হ্যাঁ, কেমন খাওয়া আপেল। আস্ত আপেল দিলে তো আবার আপনার ওই ব্র্যান্ডটা হবে না। তো আমরা যেটা বলছি যে ব্র্যান্ড ইজ মোর দ্যান এ প্রোডাক্ট। ব্র্যান্ড আসলে প্রোডাক্টকে ছাপিয়ে যায়। আমরা একটা প্রোডাক্টের লেভেল পড়েছিলাম সেই যে মার্কেটিং ম্যানেজমেন্টে, মনে পড়ে? সাধারণভাবে একটা প্রোডাক্টকে আমরা 5 ভাগে ভাগ করতে পারি, 5টা লেভেলে ভাগ করতে পারি। কোর বেনিফিট, জেনেরিক প্রোডাক্ট লেভেল, এক্সপেক্টেড প্রোডাক্ট লেভেল, অগমেন্টেড লেভেল, পটেনশিয়াল প্রোডাক্ট লেভেল। মনে পড়ে কি? ভুলে গেলে কিন্তু আমাদের জন্য দুঃখ ছাড়া আর কিছু নেই। সেই যে একটা বৃত্তকারে, বৃত্তের মধ্যে বৃত্ত, তার মধ্যে বৃত্ত, তার মধ্যে আরেকটা বৃত্ত, মনে পড়ে ছবিটা? অনিয়ন। হ্যাঁ হ্যাঁ, রাইট। এক্সাম্পল ইজ বেটার দেন এক্সপ্লানেশন। অনিয়নের কথাটা ঠিক মনে আছে। একটা পেঁয়াজের মধ্য থেকে যদি ভাগ করা হয়, তাহলে যে অনেকগুলো স্তর দেখা যায় ভেতরে, একটা প্রোডাক্টকে চাইলে এভাবে আমরা স্তর গুলো কল্পনা করতে পারি। সেই স্তরের কেন্দ্রবিন্দুতে থাকে হচ্ছে কোর বেনিফিট, যে জন্য কাস্টমার প্রোডাক্টটা কেনে। যেমন আমরা বলেছি, এসি কেনে হচ্ছে আরামদায়ক পরিবেশ পাওয়ার জন্য, এসি বাতাস পাওয়ার জন্য কেনে না। ঠান্ডা বাতাসে পরিবেশটা আরামদায়ক হয় বলেই সে এসি কেনে। যদি ভবিষ্যতে এসির পরিবর্তে এমন কিছু আসে যেটা আমার শরীরকে আরামদায়ক করবে, তো আমরা সেটা কিনবো। তো কোর বেনিফিটের পরে জেনেরিক প্রোডাক্ট লেভেল, যেটাকে আমরা বলেছিলাম বেসিক প্রোডাক্ট, এটার যে একটা আহ, মানে অবকাঠামো আছে, সেটাকে আমরা বলছি বেসিক প্রোডাক্ট আর জেনেরিক প্রোডাক্ট লেভেল। 3 নম্বর হচ্ছে এক্সপেক্টেড প্রোডাক্ট লেভেল, যখন কাস্টমার এর সাথে কিছু এক্সপেকটেশন মানে যুক্ত থাকে। যে যে আপনি একটা হোটেল রুম ভাড়া নিলেন, রুমটা হবে কাম অ্যান্ড কোয়াইট, এটা হলো এক্সপেকটেশন। যদি রুমটা আপনার নয়েজি হয়, তাহলে কিন্তু ওটা খাতা কলমে কোথাও লেখা থাকে না, কিন্তু এটা বিরক্তির কারণ হয়। তো বিছানাটা হবে পরিষ্কার, টাওয়েলটা হবে পরিষ্কার, এগুলো হচ্ছে এক্সপেক্টেড লেভেল। দেন অগমেন্টেড প্রোডাক্ট লেভেল। অগমেন্টেড মানে বাড়তি কিছু, অর্থাৎ কাস্টমারের সাধারণ এক্সপেকটেশনকেও ছাপিয়ে যায়। যেমন আপনার সেখানে ওয়াইফাই ফ্যাসিলিটি আছে, এটা এখন কোথাও কোথাও এটা এক্সপেক্টেড লেভেল, কোথাও কোথাও অগমেন্টেড লেভেল। তুরাগ বাসে যদি ওয়াইফাই দেয়, সেটা কিন্তু আপনার অগমেন্টেড লেভেল। বাট ঢাকা টু চিটাগাং বাসে যদি ওয়াইফাই দেয়, সেটা হচ্ছে আপনার এক্সপেক্টেড লেভেল, তাই না? গ্রিন লাইন বাসে। তো অগমেন্টেড হচ্ছে যেটা আমাদের প্রত্যাশাকে, কাস্টমারের প্রত্যাশাকে ছাপিয়ে যায় এমন কিছু যখন দেন, প্রোডাক্টের ওই অংশটুকুকে আমরা বলছি অগমেন্টেড। আপনাকে যদি 1 বছরের মেয়াদ দেওয়া হয়, যে 1 বছরে আপনি ধীরে ধীরে পেমেন্ট করবেন, এটা হচ্ছে অগমেন্টেড প্রোডাক্ট লেভেল। এবং লাস্ট হচ্ছে দি পটেনশিয়াল প্রোডাক্ট লেভেল। এই পটেনশিয়াল বলতে বোঝায় যে জিনিসটা এখনো আমরা দিতে পারিনি, বাট ভবিষ্যতে দেওয়ার সম্ভাবনা আছে। যেমন কিছুদিন আগেও এই অনলাইন ক্লাসটা ছিল পটেনশিয়াল লেভেল, এখন সেটা হয়ে গেছে অগমেন্টেড থেকে এক্সপেক্টেড হয়ে গেছে। তো ভবিষ্যতে পটেনশিয়াল হবে আপনার
ইন্ডিভিজুয়াল সফটওয়্যারে আপনার লগ ইন করে সেখানেই আপনার প্রশ্নগুলো থাকবে, নিজেই সেখানে অ্যান্সার দিবেন, ভেবে চিন্তে দিবেন। প্লাজিয়ারিজম টেস্ট করা হবে। যেমন ইউজিসি এই প্রথম প্লাজিয়ারিজম সফটওয়্যার কেনার সিদ্ধান্ত নিয়েছে, টার্ন ইট ইন। এর মাধ্যমে আপনি যদি অনলাইন থেকে কোনো কিছু কপি করে অ্যাসাইনমেন্ট দেন, তো সেই সফটওয়্যারে চেক করে ধরা হবে যে আপনি কত পার্সেন্ট অনলাইন থেকে কপি করেছেন। খুব সহজে সে ধরে ফেলতে পারবে। তো এইভাবে যখন একটা সিস্টেমে দেওয়া হবে, এটাকে আমরা বলতে পারি ভবিষ্যতের পটেনশিয়াল প্রোডাক্ট লেভেল ইন আওয়ার কান্ট্রি। আমরা এই জন্য অ্যাসাইনমেন্ট দিতে আমি আর উৎসাহিত বোধ করি না। পৃষ্ঠার পর পৃষ্ঠা জমা দেওয়া হয়, কি অসাধারণ লেখা, কোথেকে আসে এগুলো? ওকে, এখলাসুর রহমান, আপনার আমরা বিজ্ঞাপন শুনতে পাচ্ছি, ব্র্যান্ডিং শুনতে পাচ্ছি। তো এই লেভেলগুলো আমরা আগেও পড়েছি। আমরা এটা কেন পড়লাম সেটা আমরা এই লাইনটাতে বলছি। দেখেন, এ ব্র্যান্ড ইজ দেয়ার ফর মোর দ্যান এ প্রোডাক্ট। ব্র্যান্ড আসলে প্রোডাক্টকে ছাপিয়ে যায়, বিকজ ইট ক্যান হ্যাভ ডাইমেনশনস দ্যাট ডিফারেন্সিয়েট ইট সাম ওয়ে ফ্রম আদার প্রোডাক্টস ডিজাইন টু স্যাটিসফাই দ্য সেম নিড। অর্থাৎ এটা প্রোডাক্টের স্বাভাবিক স্তরকে ছাপিয়ে যায়। মানুষ যে প্রয়োজনের জন্য কিনে, সেই প্রয়োজন পূরণ করে আরো কয়েকটা বাড়তি প্রয়োজন পূরণ করে। দেখা যাচ্ছে একই জিনিস অন্য কোম্পানিটা আর আপনারটা ইউজ করলে একই প্রয়োজন পূরণ হবে, কিন্তু আপনার ব্র্যান্ডটা বাড়তি কিছু দিবে শুধু নামের কারণে। এই জন্য আমরা বলছি ব্র্যান্ড ইজ মোর দ্যান এ প্রোডাক্ট। ওকে, এই সমস্ত ডিবেট আসলে অর্থনীতি, আমরা শৈশবে পড়েছিলাম যে অর্থনীতি কি সোশিওলজির পার্ট নাকি সোশিওলজি অর্থনীতির পার্ট। এগুলো হচ্ছে কিছু থিওরিটিক্যাল ডিবেট, এগুলো আমাদের কোনো প্রয়োজন নাই। আমরা এখন চলে যাচ্ছি নেক্সট আলোচনায়। আমাদের নেক্সট হচ্ছে হোয়াই ডু ব্র্যান্ডস ম্যাটার। এটা প্রত্যেকটা বইয়ের শুরুতে থাকে। মার্কেটিং কেন জরুরি, অ্যাকাউন্টিং কেন জরুরি, ফাইন্যান্স কেন গুরুত্বপূর্ণ, বর্তমান পৃথিবীতে ফাইন্যান্সের ভূমিকা কি, এগুলো আপনারা মেজর যখন করেছেন তখন শুনেছেন। তা আমরা ঠিক সেরকমই যে ব্র্যান্ড কেন জরুরি সেই বিষয়ক আলোচনাটা এখন করব। এই আলোচনা করতে করতে আমাদের একটা লম্বা টাইম পার হয়ে যাবে। হোয়াই ডু ব্র্যান্ডস ম্যাটার। আমরা দেখতে পাচ্ছি কনজিউমারদের জন্য যেমন ম্যাটার, ম্যানুফ্যাকচারারদের জন্য ব্র্যান্ডস ম্যাটার। কনজিউমারদের জন্য ম্যাটার, ব্র্যান্ডের কারণে কনজিউমারদের কি কি সুবিধা হয়, আর ম্যানুফ্যাকচারাররা একবার ব্র্যান্ডিং করে ফেলতে পারলে তারা আসলে কি কি সুবিধা ভোগ করে। আপনারা একটু পয়েন্টগুলো এক নজর দেখেন, দেখে দেখবেন যে আপনার মনেই ক্লিক করবে অনেকগুলো ব্যাখ্যা। যেটা বুঝতেছেন না আমাকে একটু জিজ্ঞেস করবেন। শর্টকাটে বলে আপনার আগ্রহের জন্য ধন্যবাদ। আমরা বলছি যে ব্র্যান্ডটা কনজিউমারদের জন্য যেমন ইম্পর্টেন্ট, ম্যানুফ্যাকচারারদের জন্য ইম্পর্টেন্ট। তো কনজিউমারদের জন্য কিভাবে ইম্পর্টেন্ট সেটা আমরা বলে নিচ্ছি। নাম্বার ওয়ান হচ্ছে আইডেন্টিফিকেশন অফ সোর্স অফ প্রোডাক্ট। এই প্রোডাক্টটা কে বানিয়েছে সেটা আইডেন্টিফিকেশনটা করা সম্ভব হয় যদি সেটার একটা নাম থাকে। আর বেনামি পণ্য হলে এই প্রোডাক্টটা আসলে কে বানিয়েছে আমরা জানি না, কোন দেশ থেকে বানিয়েছে জানি না। তো এই জন্য কাস্টমারদের জন্য সুবিধা, নাম থাকলে সে খুব ইজিলি এটার প্রস্তুতকারক সম্পর্কে একটা ভালো ধারণা পেতে পারে। নাম্বার টু হচ্ছে অ্যাসাইনমেন্ট অফ রেসপন্সিবিলিটি টু প্রোডাক্ট মেকার। অ্যাসাইনমেন্ট মানে হচ্ছে আরোপ করা, রেসপন্সিবিলিটি মানে দায়, টু দ্য প্রোডাক্ট মেকার। যে উৎপাদক তার উপরে দায় চাপানো যায় যে সে খারাপ পণ্য উৎপাদন করেছে, তার বিরুদ্ধে ভোক্তা অধিকার আইনে মামলা করা যায়, তার বিরুদ্ধে গণসচেতনতা গড়ে তোলা যায়। কিন্তু তার যদি নামই না থাকে, খোলা বাজারের আটার মতো, তাহলে আপনি তার উপরে কোনো দায় চাপাতে পারছেন না। রিস্ক রিডিউসার, কনজিউমাররা যে কোনো কিছু কিনতে গেলে রিস্ক ফিল করে যে এতগুলো টাকা খরচ করব, আসলে কেমন না কেমন হবে। তো ব্র্যান্ড হলে প্রোডাক্টটা কাস্টমার খুব সহজেই বুঝতে পারে যে অমুক ব্র্যান্ডটা কিনলে আমার ঝুঁকিটা কম। তো সুতরাং ব্র্যান্ড এট দ্য সেম টাইম রিস্ক রিডিউসার। নাম্বার ফোর হচ্ছে সার্চ কস্ট রিডিউসার। কনজিউমাররা সার্চ করতে অনেক সময় নিতে হয়, বিশেষ করে অপরিচিত পণ্য যখন সে কেনে, তখন সেটা আসলে কোনটা ভালো হবে সেটা খুঁজে পাওয়াটা খুব কঠিন। প্রত্যেকটা প্রোডাক্টের যদি সবকিছু চেক করতে হয়, এর
হার্ড ডিস্ক কত, র্যাম কত। তো এরপরে সেটা যদি টেস্ট করতে হয়, যে 1 মাস টেস্ট করে দেখি কোনো কমপ্লেইন আসে কিনা, তো এটা খুবই টাফ কাজ, দুনিয়ার জীবনটা কঠিন হয়ে যেত। তো ব্র্যান্ডের কারণে সেই রিস্ক, মানে সার্চ এর যে সময়টুকু, যে খরচটুকু, সেটা কমে যায়। সবাই জানে যে অমুক ব্র্যান্ড, সুতরাং ওদের লেভেলটা এরকম হবে। বা আমি গত দিনে যেটা কিনেছিলাম এবারও সেটাই কিনতে চাই, আমার খোঁজার দরকার নেই, ওই ব্র্যান্ডটা লিখে বা ওই ব্র্যান্ডটা গিয়ে দোকানে চাইলেই হবে। তারপরে হচ্ছে 5 নম্বর, প্রমিস, বন্ড অর প্যাক্ট উইথ মেকার অফ প্রোডাক্ট। যিনি প্রস্তুত করেন তার সাথে একটা প্রমিজিং সিচুয়েশন তৈরি হয়ে যায় কাস্টমারদের, অর্থাৎ একটা ওয়াদা, সে যেন ওই ব্র্যান্ডের মাধ্যমে ওয়াদা করেছে যে আমরা এই লেভেলের প্রোডাক্ট আপনাকে দিয়ে থাকি, আপনার কোনো ক্ষতি না হয় সেটা আমরা নিশ্চিত করি। আর কাস্টমারও তার সাথে একটা ওয়াদাবদ্ধ অবস্থায় থাকে, আপনি যদি আমাকে দেন আমি আপনাকে টাকা পয়সা মানে দেব। তো কোম্পানি যেমন জানে যে আমি ভালো ব্র্যান্ড মার্কেটে করেছি, সুতরাং কাস্টমাররা আমার জন্য বাড়তি পয়সা দিতে কোনো আপত্তি নেই। কাস্টমারও জানে যে সে আমার জন্য নিরাপদ পণ্য উৎপাদন করবে, কারণ তার বাজারের সুনাম হারানোর একটা আশঙ্কা বা আতঙ্ক আছে। 7 নম্বর হচ্ছে সিম্বলিক ডিভাইস, সরি 6 নম্বর, সিম্বল, অর্থাৎ এটা শুধুমাত্র আপনার নিড ফুলফিল করে না, এটা আপনার সোশ্যাল, সাইকোলজিক্যাল, এরপরে আপনার রুচি, আপনার অবস্থান, আপনার শিক্ষা, এগুলোর একটা প্রতীক হিসেবে কাজ করে অনেক সময় ব্র্যান্ডটা। তো এর লাস্ট হচ্ছে সিগন্যাল অফ কোয়ালিটি। ব্র্যান্ডটা কোয়ালিটির একটা সিগন্যাল দেয়। আপনার কাতার এয়ারলাইন্সে চলছেন, এটা আপনাকে বলে দিচ্ছে কোন মানের এয়ারলাইন্স আপনি চড়েছেন। আপনি যদি ইউরো বাংলা ইসে ওঠেন, বিমানে ওঠেন, সেটার নামটাই আপনাকে, ব্র্যান্ডটাই বলে দিচ্ছে কোন কোয়ালিটির সার্ভিস হতে পারে। তুরাগের নামটাই বলে দিচ্ছে সার্ভিস লেভেলটা, কোয়ালিটি অফ সার্ভিসটা আসলে কোন লেভেলের। এভাবে ব্র্যান্ড নেমটা ওই লেভেল অফ কোয়ালিটিটা অটোমেটিক্যালি প্রকাশ করে দেয়, কাস্টমারকে আর নতুন করে যাচাই করতে হয় না যেটা কোন লেভেলের। জি, ইফ ইউ হ্যাভ এনি কোশ্চেন ইউ মে আস্ক প্লিজ। যদি কোশ্চেন না থাকে আমরা তাহলে ম্যানুফ্যাকচারার কেন ব্র্যান্ড তার জন্য গুরুত্বপূর্ণ সেটা আলোচনা করব। 1 নম্বর হচ্ছে মিনস অফ আইডেন্টিফিকেশন, অর্থাৎ খুঁজে বের করার উপায়। টু সিম্পলিফাই হ্যান্ডলিং অর ট্রেসিং, হাজার হাজার লাখ লাখ পিস মাল, এটাকে ট্রেসিং করার জন্য, ট্রেসিং করাটা কাস্টমারদের জন্য খুব ইজি হয়ে যায়, সরি কোম্পানির জন্য খুব ইজি হয়ে যায় যদি কোম্পানি সবগুলোর আলাদা মডেল, আলাদা নেম এগুলো করতে পারে। যেমন মিনি প্যাক এত মিলিগ্রাম, তারপরে হচ্ছে মাঝারি প্যাক, বড় প্যাক, হলুদ রং, বেলি ফুলের সুগন্ধি, গোলাপের সৌরভযুক্ত। এই যে সাবানের অসংখ্য প্যাকেট তার আছে, সে কিন্তু খুব ইজিলি সে ট্রেস করতে পারে যে কোনটা কত পিস বিক্রি হয়েছে। বেলি ফুলের সুগন্ধিটা মিনি প্যাক কয় পিস বিক্রি হয়েছে, আর রজনীগন্ধার মানে সুগন্ধিযুক্ত সাবান 1 কেজি প্যাক কত পিস বিক্রি হয়েছে, কোন এলাকায় কতটুকু বিক্রি হয়েছে। তো তার পক্ষে ট্রেসিং করা, ম্যানেজিং করা, হ্যান্ডলিং করাটা খুব ইজি হয়ে যায় যদি সে প্রত্যেকটা ব্র্যান্ডিং করে। ক্লিয়ার? না স্যার, ক্লিয়ার না। জি, নূর হোসেন একটু আমাকে সহযোগিতা করবেন। হচ্ছে স্যার, শোনা যাচ্ছে? জি জি শুনছি। এটা হচ্ছে মানে কোন যখন কোন কোম্পানি একাধিক নেমে তার প্রোডাক্ট গুলো ব্র্যান্ডিং করে, সেগ্রিগেট করে, আপনি যেটা এক্সাম্পল দিলেন লাক্স সাবানের বিভিন্ন ফ্লেভার দিয়ে, তো এখন সে ইজিলি আইডেন্টিফাই করতে পারতেছে এই ফ্লেভারের এই প্যাক এই এলাকায় এতগুলো গেছে, এই এলাকায় এতগুলো গেছে। তখন ওখান থেকে সে টেস্ট করতে পারে যে এই প্রোডাক্টটা বেশি রানিং, সেটা আরো বেশি প্রোডাকশন করতে হবে, এটা কম রানিং, এটা প্রোডাকশন কমাতে হবে। মানে সে তার সারা দেশে অথবা পুরো মার্কেটের প্রোডাক্ট গুলোর কি অবস্থা, কতটুকু চলছে, কোনটা পড়ে রয়েছে বিক্রি হচ্ছে না, এই ট্রেসিংটা করতে পারবে যদি প্রত্যেকটার একটা নাম থাকে। তা না হলে তার হিসাব করতে হবে সাবান কত পিস বিক্রি হয়েছে। ওকে,
তো প্রত্যেকটা আইটেমের যদি সেপারেট সেপারেট ব্র্যান্ড নেম থাকে, সেটা নাম থাকতে পারে, আবার আলাদা প্যাকিং এর আলাদা কালার থাকতে পারে, তারপরে হচ্ছে ঘ্রাণ থাকতে পারে। তো এই জন্যই দেখবেন একটা গোলাপি, একটা নীল, একটা সবুজ। তো এগুলো থাকলে তার জন্য হ্যান্ডলিং করাটা ইজি হয়। জি, ইখলাসুর রহমান, মোটামুটি কি বুঝতে পেরেছেন? 100% বুঝতে পেরেছি, থ্যাংক ইউ স্যার। ওয়েলকাম। নাম্বার 2 হচ্ছে মিনস অফ লিগালি প্রোটেক্টিং ইউনিক ফিচার্স। আপনি অনেক কষ্ট করে আপনার প্রোডাক্টে একটা ইউনিক ফিচার যুক্ত করে দিলেন, পরদিনে দেখলেন যে জিঞ্জিরা থেকে সেম আর একটা মানে বেনিফিট দিয়ে বা সেম ক্যারেক্টারিস্টিক্স দিয়ে বের হয়ে গেছে। তো আপনার এই যে রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট R&D থেকে যে লাখ টাকা খরচ করে গবেষণার ফলাফলটা অন্য খুব সহজে নিয়ে নিল, ইন্টেলেকচুয়াল প্রপার্টি যে হাইজ্যাক হয়ে গেল, এটা ঠেকানোর একটাই উপায়, আপনি যদি নামকরণ করে সেটাকে ই করতে পারেন, মানে রেজিস্ট্রি করে নিতে পারেন। তো আপনার যদি নামই না থাকে, ব্র্যান্ড নেম না থাকে, তো রেজিস্ট্রি করতেও পারবেন না। ক্লিয়ার? ট্রেডমার্ক, রাইট। আমি শব্দটাই মনে করতে পারছিলাম না। ট্রেডমার্ক করা, আরেকটা যেন কি বলে? প্যাটেন্ট। প্যাটেন্ট। প্যাটেন্ট করেন। তো আপনি প্যাটেন্ট করেন আর ট্রেডমার্ক করেন, আপনার তো ওটার ব্র্যান্ড এলিমেন্ট থাকতে হবে, সেপারেট নেম থাকতে হবে, সেপারেট লোগো থাকতে হবে, তারপরে সেপারেট একটা কালার থাকতে হবে। তাহলে আপনি এগুলো সহ ট্রেডমার্ক করে ফেলতে পারবেন বা প্যাটেন্ট করে ফেলতে পারবেন। স্যার আমার প্রতিষ্ঠানে যখন আমি গিয়েছিলাম তখন মনে আছে না, ইজি তো স্যার ইজি ট্রাক্সে হচ্ছে আপনার এই প্যাটার্ন করা ছিল না। পরবর্তীতে আমি নিজে শিল্প মন্ত্রণালয়ে গিয়ে নিজেই প্যাটার্ন করাইছি আর কি, লোগো, নাম। মাশাআল্লাহ, এটা আপনি যুক্ত করে দিয়েন আপনার সিভিতে, কারণ অন্য কোম্পানি এগুলো জানতে চায় যে আপনার আগে যেখানে ছিলেন সেখানে কি অবদান রেখেছেন। তো এটা আপনি সংক্ষেপে হলেও যুক্ত করে দিয়েন। সিভি তো স্যার 4 পৃষ্ঠা হয়ে গেছে, আর কত বাড়াবো? মাশাআল্লাহ। কম হবে। ওই 4 পৃষ্ঠার মধ্যে থেকে যেটা আপনার তুলনামূলক কম, সেটা আপনি ই করে দিবেন, মানে কম গুরুত্বপূর্ণ সেটা আউট করে দিবেন, দিয়ে এই গুরুত্বপূর্ণ গুলো ইনপুট করবেন। জি। 3 নম্বর হচ্ছে সিগন্যাল অফ কোয়ালিটি লেভেল টু স্যাটিসফাইড কাস্টমার্স। যারা সন্তুষ্ট কাস্টমার, তাদের জন্য আপনার খুব বেশি বুঝিয়ে বলতে হয় না। আপনি বলতেই পারেন যে ভাই আমাদের এই যে এটা মানে পিউরিট, এটা নিয়ে তো কথা বলার কিছু নাই, এটার তো আপনার মার্কেট লেভেল আপনি জানেন, এটার দাম আপনার এর চেয়ে কম দেওয়ার কোনো সুযোগই নেই, আমি আপনাকে পিউরিটটা দিচ্ছি। অথবা আমি যে অমুক যন্ত্রটা মানে পার্টস হিসেবে আমি জাপানি অমুক পার্টসটা এখানে অ্যাড করেছি, তো আমার এই যন্ত্রটার দাম তো মিনিমাম এতই হবে, এখানে জাপানি পার্টস আছে। কি পার্টস? জাপানের অমুক বিখ্যাত পার্টসটা আমরা অ্যাড করেছি। তো স্যাটিসফাইড কাস্টমার যারা, তাদেরকে আপনি বলতেই পারেন যে আপনার যে পকেট কেটে টাকা নিচ্ছি, এটা এমনি এমনি না, আপনাকে আমরা এই ব্র্যান্ডের এই জিনিসগুলো দিতে পেরেছি, এই কোয়ালিটির দিতে পেরেছি, তার প্রমাণ হচ্ছে অমুক ব্র্যান্ডেরটা দিয়েছি। আপনার এই জন্য কনফিগারেশন বিস্তারিত দেওয়ার দরকার নেই, শুধু কাস্টমারকে বলবেন অমুক ব্র্যান্ডের জিনিসটা দিয়েছি। ক্লিয়ার? জি স্যার। 4 নম্বর হচ্ছে মিনস অফ এন্ডোভিং প্রোডাক্টস উইথ ইউনিক অ্যাসোসিয়েশনস। এন্ডো মানে হচ্ছে অর্পণ করা, মিনস অফ এন্ডোভিং প্রোডাক্টস উইথ ইউনিক অ্যাসোসিয়েশন। আপনার ব্র্যান্ড থাকলেই আপনি প্রোডাক্টে একটা ইউনিক কিছু দিতে পারেন, একটা ব্যতিক্রমী কোনো বৈশিষ্ট্য যুক্ত করতে পারেন, এবং কাস্টমারকে বলতে পারেন যে আমার যে গোল্ড যে মডেলটা আছে, মানে প্রিমিয়াম ভার্সন যেটা আছে, তো সেটার মানে মধ্যে আমি কি কি জিনিস স্পেশাল দিয়েছি। আপনি এই যে আলাদা একটা নাম দিয়েছেন, সেই আলাদা নামের কারণেই আপনি কাস্টমারের কাছে সেটা তুলে ধরতে পারছেন যে ওই নামের মধ্যে এই স্পেশাল বৈশিষ্ট্যটা আছে যেটা অন্য কোনোটা পাবেন না। যেমন আপনি ইজি ট্রাকের ক্ষেত্রে বলতে পারেন যে ইজি ট্রাক, মনে করেন নাম দিলেন ইজি ট্রাক আবাবিল, তা আপনি বলবেন যে আমাদের যে আবাবিল প্যাকেজটা, এই আবাবিল প্যাকেজ তো খুব হাই কোয়ালিটি প্যাকেজ। আপনাকে আমি মানে আবাবিল প্যাকেজের আমাদের সিস্টেমটা হচ্ছে এখানে 24 আওয়ার্স আপনার ই পাবেন, অর্থাৎ কল সেন্টার ফ্যাসিলিটি পাবেন, এবং আপনি যে কোনো জায়গায় আপনার কোনো সমস্যা দেখা দিলে 1 ঘন্টার মধ্যে আমাদের টেকনিক্যাল সাপোর্ট আপনি পাবেন। এটা স্পেশালি আবাবিল প্যাকেজের জন্য প্রযোজ্য। তো এটা আবাবিল নাম দিয়েছেন বলেই না কাস্টমারকে বুঝিয়ে বলতে পারছেন। ক্লিয়ার? জি স্যার।
সোর্স অফ কম্পিটিটিভ অ্যাডভান্টেজ, অর্থাৎ কম্পিটিটিভলি প্রতিযোগিতা, যদি আপনি একটি অ্যাডভান্টেজ পেতে চান, আপনার একটা ব্র্যান্ড নেম বাজারে দাঁড়িয়ে গেলে তো কম্পিটিশনে আপনি কিন্তু এগিয়ে থাকলেন। রকমারি, এখন বাজারে কত নতুন আসছে, বই বুকসেল, অনলাইন বুকসেলার এসছে এবং তারা রকমারির চেয়ে কম দামে দেয়। তাতে কি হয়েছে? রকমারি তার এই নাম এর কারণেই, তাদের যে ব্র্যান্ড একটা ভ্যালু ক্রিয়েশন হয়েছে কাস্টমারের মনে, সে কারণে তারা কিন্তু কম্পিটিটিভলি একটা অ্যাডভান্টেজেস সিচুয়েশন এনজয় করছে। নাম না থাকলে তো এটা হতো না। ওকে, সোর্স অফ কম্পিটিটিভ অ্যাডভান্টেজ ক্লিয়ার? জি, আপনারা ক্লিয়ার হলে বলবেন, তাহলে আমি পরেরটায় যাব। ঠিক আছে, নাম্বারটা ক্লিয়ার স্যার। লাস্ট হচ্ছে সোর্স অফ ফিনান্সিয়াল রিটার্নস। একবার যদি আপনি একটা নাম করে ফেলতে পারেন, তারপরে আপনার আর কোনো সমস্যা নাই, পায়ের উপরে পা তুলে রাখবেন, টাকা আসতেই থাকবে আসতেই থাকবে। কিন্তু আপনার যদি নাম না হয় বাজারে, ব্র্যান্ড একটা এস্টাবলিশমেন্ট তৈরি না হতে পারে, তো সেক্ষেত্রে তো প্রত্যেক দিন কাস্টমার যে গতকালকে কিনেছে আজকে আবার তাকে নতুন করে বোঝাতে হবে যে কেন আপনার প্রোডাক্ট ভালো, কারণ আপনার তো সে চেনেই না। সেলসম্যানের কাজই হবে প্রত্যেক দিন কাস্টমারকে বোঝানো। কিন্তু আপনি একবার নাম করে ফেলতে পারলে, কাস্টমারকে চিনিয়ে ফেলতে পারলে, এটা আপনার অনন্ত কি বলে একটা বিশাল পরিমাণ বেনিফিট এর রাস্তা খুলে দেবে, ফিনান্সিয়াল রিটার্ন, প্রফিটের রাস্তা খুলে দেবে। এই হচ্ছে ম্যানুফ্যাকচারারদের জন্য ব্র্যান্ডের উপকারিতা। এখন টোটাল কনজিউমার এবং ম্যানুফ্যাকচারারের যতগুলো পয়েন্ট, সিগন্যাল অফ কোয়ালিটিটা যদি একটু বলতেন আমার ভালো হতো। কাস্টমাররা ওই ব্র্যান্ডের নাম শুনলেই সিগন্যাল অফ কোয়ালিটি, এটা কোন কোয়ালিটির লেভেল মানে সিগন্যাল নির্দেশ করছে। কোয়ালিটি লেভেল টু স্যাটিসফাইড কাস্টমার। ও আচ্ছা, ম্যানুফ্যাকচারারের মধ্যে না, যারা স্যাটিসফাইড কাস্টমার আছে, সন্তুষ্ট। আপনার তো কাস্টমারদের মধ্যে কিছু আছে স্যাটিসফাইড, কিছু আছে তার মধ্যে সন্তুষ্টি অসন্তুষ্টি কোনোটাই নাই, কিছু আছে ঠেকায় পরে আপনার এখান থেকে সার্ভিস নিচ্ছে, বাট সে আপনার প্রতি আগ্রহী না। তো যারা স্যাটিসফাইড কাস্টমার, তাদের জন্য একটা আমাদের ব্র্যান্ড একটা সিগন্যাল যে এই ব্র্যান্ড আমরা কোন লেভেলের কোয়ালিটি আপনাকে দেই। তো আপনার যদি ব্র্যান্ড নেম থাকে, তাহলেই কেবল আপনি কাস্টমারদের কাছে এই নেমটা দিয়েই বলতে পারবেন যে আমরা কোয়ালিটি লেভেলটা এই মানের কোয়ালিটি লেভেল দিচ্ছি আমাদের এই ব্র্যান্ড দিয়ে। তো এটাই হচ্ছে সিগন্যাল অফ কোয়ালিটি লেভেল অফ টু স্যাটিসফাইড কাস্টমার্স। উদাহরণ দিয়েছিলাম কি, যে কি বলছে বুঝছেন?